পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া। পর্ব সংখ্যা 12। গুনগুন কিছুক্ষণ পর রুমে এলো। কুলসুম তখনও প্রণয়ের সাথে কলে কথা বলছিল। গুনগুনকে দেখে কল না কেটেই কাছে গিয়ে বলল, তোমাকে দেখতে এসেছিল। গুনগুনের চোখ মুখ শক্ত ও মলিন, মনে হচ্ছে কোনো প্রাণ নেই। কুলসুমের দিকে তাকালোও না একবার, দৃষ্টি অন্যদিকে রেখে নিস্তেজ কণ্ঠে বলল, কাকে বিয়ে করছো? চিনি না। কুলসুম কিছুটা না বরং অনেকটাই অবাক হলো। শুরুতে ভেবেছিল গুনগুনের যার সাথে সম্পর্ক আছে তারাই দেখতে এসেছে, কিন্তু চিনি না বলল কেন গুনগুন? কুলসুম স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি যতটুকু জানি তুমি রিলেশনশিপে আছো। এই ছেলে সে নয়। গুনগুন এবার চোখ তুলে তাকালো কুলসুমের দিকে। লাল হয়ে আছে চোখ দুটো, মনে হচ্ছে কিছুক্ষণ আগেও কেঁদেছে মেয়েটা। হঠাৎ হাসলো গুনগুন, হাসিতে তাচ্ছিল্য স্পষ্ট। হেসেই বলল, ভালোবাসার মানুষকে পেতে ভাগ্য লাগে আপু, আমি ততটাও ভাগ্যবতী নই। কথাটা কুলসুমের বুকে গিয়ে লাগলো। সে গুনগুনের হাত চেপে ধরে জিজ্ঞেস করলো, সবকিছু ঠিক আছে গুনগুন? আমার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেছে। গুনগুন এবার কেঁদে ফেলল। ঠোঁট কামড়ে ধরে অনেকক্ষণ কান্না আটকে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কুলসুম গুনগুনকে জড়িয়ে ধরল, কিন্তু কান্না করতে নিষেধ করল না। নিষেধ করেও লাভ নেই। হৃদয়ের রক্তক্ষরণ যার হয় সে বুঝে বুকে কতটা কষ্টের সাগর বয়ে বেড়াতে হয়। গুনগুন ফুপিয়ে ফুপিয়ে বলল, এক বিশ্বাসঘাতককে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, বিনিময়ে বাজেভাবে ঠকলাম। একবার যদি আমাকে বলতো, গুনগুন এই সম্পর্ক রাখা সম্ভব না, আমি তোমাকে বিয়ে করব না, বিশ্বাস করো আমি কখনোই ওকে আটকাতাম না, যেতে দিতাম, কোনো অভিযোগ রাখতাম না। অন্তত একটা রেসপেক্ট থাকতো ওর প্রতি আমার। কিন্তু ও আমাকে শুধু ঠকায়নি, তিলে তিলে কষ্ট দিয়েছে, আমাকে পুরো শেষ করে দিয়েছে আপু। বাবার কাছেও মুখ দেখাতে পারছি না লজ্জায়। সৎমা উঠতে বসতে কথা শোনাচ্ছে, খোঁটা দিচ্ছে, আমি আর পারছি না। বিশ্বাস করো, তোমরা সবাই ভাবো আমি খুব শক্ত মনের মেয়ে, কিন্তু দিন শেষে আমিও মানুষ আপু, আমারও কষ্ট হয়, বুকে অসম্ভব ব্যথা হয়। শক্ত খোলসে নিজেকে আটকে রাখতে পারি না। এই যে এখনো পারছি না, শুধু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি আমি। কুলসুমের চোখে পানি চলে এসেছে। সে গুনগুনকে জড়িয়ে রেখে মাথায় হাত বুলিয়ে বলল, আমাদের জীবনে কিছু মানুষ শিক্ষা হয়ে আসে। তোমার প্রাক্তনও তোমার লাইফে একটা লেসন। কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না গুনগুন, নিজেকে শক্ত রাখতে হবে। তুমি একজন প্রতারককে হারিয়েছ, আর ওই ছেলে হারিয়েছে তোমার মতো একজন মেয়েকে। আক্ষরিকভাবে ভেবে দেখো, তুমি হেরে গিয়েও জিতে গিয়েছ, আর সে এখন জিতলেও এটা আসলে জেতা নয়, হেরে যাওয়াই। তুমি নিজে শক্ত থাকো। কুলসুমকে ছেড়ে দিয়ে গুনগুন চোখের পানি মুছতে মুছতে বলল, শক্ত আছি বলেই তো এখনো বেঁচে আছি। রিসেন্ট এমন একটা ঘটনার সাথে সাথেই তুমি অন্য কাউকে বিয়ে করছো কেন? আগে নিজেকে হিল করো, সময় দাও নিজেকে। বিয়ে করছি না, করতে বাধ্য হচ্ছি। কে বাধ্য করছে? তোমার বাবা মা। সেসব তো তোমার জানার প্রয়োজন নেই। রুমে ঢুকতে ঢুকতে বললেন সুমনা বেগম। কুলসুমের শেষ কথাটা তিনি শুনেছেন। পাত্রপক্ষ বিদায় নেওয়ার সাথে সাথেই তিনি গুনগুনের রুমে চলে এসেছেন। কুলসুমের দিকে তাকিয়ে বললেন, হঠাৎ এই বাড়িতে এসেছো কেন? কুলসুম হাসি মুখে বললে, পিঠা নিয়ে এসেছিলাম গুনগুন আর শিহাবের জন্য। সুমনা বেগম কর্কশ কণ্ঠে বললেন, কেন? তোমার কি মনে হয় আমি ওদের পিঠা বানিয়ে খাওয়াই না? এসব আদিক্ষেতা দেখাতে আসবে না একদম। আর এই বাড়িতেও যেন কখনো তোমাকে না দেখি। এমনি ওর মাথা ঠিক নেই, আবার এসেছে আমাদের নামে বিষ ঢালতে। গুনগুন চোখ মুখ শক্ত করে বলল, নিজের সীমা পার করো না। আপুর সাথে এরকম বাজে ব্যবহার করছো কেন তুমি? সুমনা বেগম ধমক দিয়ে বললেন, এক থাপ্পড় দেবো গালে, মুখে মুখে তর্ক করবি না। আবার চোখ রাঙাচ্ছিস কাকে তুই? লজ্জা করে না না? এখনো আবার চোখের দিকে তাকিয়ে কথা বলছিস? নির্লজ্জ মেয়ে মানুষ। তোর জায়গায় আমি থাকলে লজ্জাতেই কবে গলায় দড়ি দিতাম। মরবি তো না তুই। আমাদের মারার জন্য এক পা বাড়িয়ে রাখিস সব সময়। তোর বাপে এবার তোর জন্য ভালো ছেলে দেখেছে, বিয়ে করে বিদায় হ, অপয়া একটা। গুনগুনের জবাব দেওয়ার মতো অনেক কথাই ছিল, তবুও সে নীরব নির্বাক। চোখের কোটর থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাহবুবের বিয়ের কথাটা জানার পর থেকে সৎমা তাকে প্রতিটা দিন প্রতিটা সময় এভাবেই কথা শোনাচ্ছে। যেখানে নিজের আপন বাবাই কথা শোনাতে ছাড় দেয় না, সেখানে সৎমা এরকম ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক। সুমনা বেগমের এসব কথা শুনে গা গোলাচ্ছে কুলসুমের। সে বিস্ময় নিয়ে প্রতিবাদের কণ্ঠে বলল, এভাবে কেন বলছেন আন্টি? মানুষ মাত্রই ভুল করে,
তাছাড়া গুনগুন তো কোনো ভুল করেনি, ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। এখন কোনো অমানুষ যদি ওর বিশ্বাস ভাঙে তাহলে সেটা নিশ্চয়ই ওর অপরাধ না? সুমনা বেগম এবার আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠলেন। কটমট করে তাকিয়ে বললেন, ওর ওকালতি করা লাগবে না তোমার। ও এক খারাপ, তুমি হচ্ছে আরেক খারাপ। এই জন্যই ওরা তো সাফাই গাইতেছ। দুজনেই নষ্ট মেয়ে তোমরা। গুনগুন আর চুপ থাকতে পারছে না। সে চিৎকার করে বলল, মুখ সামলে কথা বলো। আমাকে যা ইচ্ছা বলতেছো বলো, কিন্তু আপুকে একদম উল্টাপাল্টা কথা বলবে না। সুমনা বেগম খপ করে গুনগুনের চুলের মুঠি ধরে বললেন, বান্দির বাচ্চা, আমার সাথে চিল্লায় কথা বলস তুই? ঘটনার আকস্মিকতায় কুলসুম চমকে গিয়েছে। গুনগুনকে ছাড়ানোর চেষ্টা করছে। ধস্তাধস্তির শব্দ শুনে শিহাব দৌড়ে এসেছে ড্রয়িং রুম থেকে। সে কান্না করে সুমনা বেগমের হাত ধরে টানছে আর বলছে, আপুকে ছাড়ো আম্মু, আপুকে ছাড়ো, আপু ব্যথা পাচ্ছে। ওসমান গনি নিচে গিয়েছিলেন পাত্রপক্ষদের এগিয়ে দিতে। বাসায় এসে কলিং বেল চাপার পর শিহাব দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। কাঁদতে কাঁদতে বলল, আম্মু আপুকে মারতেছে আব্বু। ওসমান গনি তৎক্ষণাৎ দৌড়ে গেলেন গুনগুনের রুমে। শিহাবও বাবার সাথে দৌড় দিয়েছে। আরে কি হচ্ছে এসব? ভেতরে গিয়ে জিজ্ঞেস করলেন ওসমান গনি। সুমনা বেগম তখনও গুনগুনকে ছাড়েননি। কখনো চুল টেনে ধরছেন, তো কখনো হাত টেনে ধরছেন, গলা চেপে ধরছেন। কুলসুমের সাথেও তার তুমুল ধস্তাধস্তি হচ্ছে। সুমনা বেগম চিৎকার করে বললেন, এই অপয়ের বাচ্চা আমার সাথে চিল্লায় কথা বলে, গালাগালি করে। ওসমান গনি সুমনা বেগমকে হাত ধরে টেনে সরালেন। কুলসুম গুনগুনকে শক্ত করে ধরে রেখেছে। সুমনা বেগম সরে গেলেও মুখ থামালেন না। বানিয়ে বানিয়ে বলতে লাগলেন, আমাকে খারাপ ভাষায় গালাগালি করছে, আমার গায়ে হাতও তুলছে। ওর জন্য কি আমি কম করেছি? ওর নাগরে ওরে ঠকাইছে, এই ঝালয় আমার উপর মিটাইব কেন? লগে আবার এই মেয়ে আছে, দুইজনে মিলে আমারে যা নয় তা বলে গালি দিছে। কুলসুম অবাক হয়ে বলল, এসব আপনি কি বলতেছেন? এসব মিথ্যে কথা। গুনগুন এত কিছুর মাঝেও হেসে বলল, তুমি যদি শিহাবের মা না হতে, বিশ্বাস করো, খোদার কসম করে বলতেছি, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলতাম। যেই হাত তুমি আজ আমার গায়ে তুলেছ, ওই হাত আমি ভেঙে তোমারই পেটে ঢুকিয়ে দিতাম। শুধু শুকরিয়া আদায় করো যে তুমি শিহাবের মা, আর শিহাব আমার ভাই, আমার জান। ওর সামনে ওর মাকে মারলে ও কষ্ট পাবে। আমি তোকে ভালোবাসি, আদরের ভাইকে কষ্ট দিতে পারবো না, নয়তো তোমাকে ছিঁড়ে দুই টুকরো করে ফেলতাম এখন। ওসমান গনির সঙ্গে সঙ্গে গুনগুনের গালে থাপ্পড় বসালেন। চেঁচিয়ে বললেন, বেয়াদব মেয়ে। গুনগুন কুলসুমকে ধরে ওয়ার্ড্রবের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে এবার রাগে জিদ্দে ওয়ার্ড্রবের ওপর থেকে ফুলদানিটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলার আগেই ড্রয়িং রুম থেকে ভাঙচুরের শব্দ কানে এলো। সুমনা বেগম ওসমান গনি দৌড়ে গেলেন বাইরে। গুনগুন দরজার কাছে গিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখল, প্রণয় বড় বড় লাঠি নিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করতেছে। ওর সামনে মাসুদ সহ আরো অনেকগুলো ছেলে আছে। মেইন গেট খোলা। শিহাবের দরজা লাগাতে মনে ছিল না ওই সময়, তাই বিনা বাধাতেই প্রণয়রা ভেতরে ঢুকতে পেরেছে। ওসমান গনি প্রণয়কে বললেন, কি করতেছো তুমি এসব? সুমনা বেগম বললেন, তুমি পুলিশকে ফোন দাও না কেন? প্রণয় হাতের লাঠিটা ফ্লোরে শব্দ করে ছুঁড়ে ফেলল। এগিয়ে এসে আঙুল তুলে শাসিয়ে শাসিয়ে সুমনা বেগমকে বলল, ওই মহিলা চুপ, একদম চুপ। গুনগুন শিহাবের জন্য আপনাকে কিছু না বললেও আমি বলবো। আমি আপনাকে ছেড়ে দেব এটা ভাববেন না। প্রয়োজনে মেয়ে মানুষ নিয়ে এসে আপনার ওই হাত আমি ভাঙবো। গুনগুন ওর ভাইকে ভালোবাসে বলে আপনাকে ছেড়ে দিয়েছে, চুপ থেকেছে, কিন্তু আমি ছাড়বো না, কারণ ভালোবাসি আমি গুনগুনকে। আপনি আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলেছেন, ওর চুলে হাত দিয়েছেন, আপনি ওরে নোংরা কথা বলছেন। ইচ্ছে তো করছে এখানেই মেরে পুঁতে দেই আপনাকে। প্রণয়ের রাগে ঘাড়ের রগ ফুলে গেছে, রাগের চোখ মুখ লাল হয়ে গেছে। প্রণয়ের বলা কথাগুলো শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এসব কথা তো প্রণয়ের জানার কথা না। একটু আগে কি হয়েছে এসব প্রণয় জানলো কি করে? কুলসুমের হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে তার হাতের ফোনটার দিকে তাকালো। প্রণয় কলে, এখনো কল কাটা হয়নি। প্রণয় এবার ওসমান গনির সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে আর কি বলবো আমি, আপনি তো বাবা না। একটা মেয়ের বাবা কখনো এমন হতে পারে না। আপনি একটা মেরুদণ্ডহীন জন্তু। প্রণয়, চিৎকার করে উঠলেন ওসমান গনি। প্রণয় দ্বিগুণ চিৎকার করে বলল, চুপ, একদম চেঁচাবেন না আমার সাথে। ভালো হয়ে গিয়েছি বলে অতীত ভুলে যায়েন না আমার। সত্যি শুনতে এখন তেতো লাগছে, তাই না? পুলিশের কাছে যাবেন, যান। মান সম্মান জানের ভয় না থাকলে যান, পুলিশ তো আমি সামলাই নিব।
কিন্তু এরপর নিজের বাঁচাবেন কেমনে? আমাকে খারাপ হতে বাধ্য কইরেন না। গুনগুনের জন্য আমি সব করতে পারবো। প্রয়োজনে খারাপ হতে হলে আমি আবারও খারাপ হব, তবু ওর গায়ে একটা আঁচড় লাগতে দেব না। ওর দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে ফেলবো। আমি গুনগুন না, আমারও তো মায়া নাই। আমি প্রণয়। মানুষকে মারতে আমার হাত কাঁপলেও কোনো অমানুষকে মারতে আমার হাত কাঁপে না। সবশেষে প্রণয় এখন গুনগুনের সামনে এসে দাঁড়িয়েছে। চোখে মুখে এখনো রাগের বহ্নি শিখা যেন দাউ দাউ করে জ্বলছে। গুনগুন এই প্রণয়কে আগে কখনো দেখেনি। এতটা ভায়োলেন্ট প্রণয়কে আগে কখনো হতে দেখেনি। যখন ওর সাথে ঝামেলা হয়েছিল তখনও প্রণয় নরম ছিল। এই নরম রূপটা কি তবে শুধু গুনগুনের জন্যই ছিল তখন? আর এরপর তো প্রণয় নিজেকে অমূল বদলে ফেলল। নিজেকে পুরোটা বদলে ফেলা এতটাও সহজ নয়, কিন্তু প্রণয় বদলেছিল খুব সহজভাবেই। সেই বদলানোটাও কি তবে শুধু গুনগুনের জন্যই? আর প্রণয়ের অকপটে করা আজকের স্বীকারোক্তি, ভালোবাসি আমি গুনগুনকে। কবে থেকে? এত কাছে থেকেও গুনগুন একটাবার বুঝতে পারল না, নাকি কখনো বোঝার চেষ্টাই করেনি? তাই হবে হয়তো, না হলে এটা তো অন্তত তখনই বুঝে যাওয়ার কথা যেদিন প্রণয়কে লাল শাড়িতে দেখে মেসেজ করেছিল, লাল শাড়িতে তোমাকে লাল টুকটুকে বউ লাগছিল। গুনগুন বোঝেনি, কিচ্ছু বোঝেনি তখনও। ওই যে বোঝার চেষ্টাই যে করেনি। গুনগুনের টলমল করা চোখের দৃশ্যপটে অতীতের কথাগুলো বারবার যেন ভাসছিল। দুয়ে দুয়ে চার মেলানোর প্রচেষ্টা করছে সে। কানে তখন ভেসে এলো প্রণয়ের গম্ভীর রাগ মেশানো ভরাট কণ্ঠটি। যেই ছেলে আজ তোমাকে দেখতে এসেছিল তাকে কি তুমি ভালোবাসো? গুনগুন নিরুত্তর, কেবল নিষ্পলক তাকিয়ে দেখছে প্রণয়কে। কয়েক সেকেন্ড পর প্রণয় নিজেই বলল, কথা বলো, ভালোবাসো ওই ছেলেকে? গুনগুন যন্ত্রের মতো উত্তর দিল, না। ভালো তো তুমি আমাকেও বাসো না, ওই ছেলেকেও বাসো না, তাহলে তাকে বিয়ে না করে আমাকে কেন করছো না? আমাকে বিয়ে করো গুনগুন, বিয়ে করবে আমায়? গুনগুন নিশ্চুপ। প্রণয় সময় নিল। পুরো বাড়িতে এত মানুষ, তবুও পিনপতন নীরবতা বিরাজ করছে। এলোমেলো বাড়িটা যেন মরুভূমির ন্যায় ধুধু করছিল। প্রণয় মাথা নত করে কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে গুনগুনের দিকে তাকিয়ে বলল, আমি তোমায় জোর করছি না, করবো না। শুধু একবার যদি তুমি কোনোভাবে আমায় একটু আশ্বাস দাও যে তুমি আমার হবে, তাহলে তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়বো আমি। কথা শেষ করেও জবাবের আশায় প্রণয় তাকিয়ে থাকে গুনগুনের দিকে। গুনগুন নিরুত্তর। প্রণয় হতাশ হয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলে গুনগুন তখন পেছন থেকে প্রণয়ের হাত টেনে ধরে। প্রণয় অবিশ্বাস্য দৃষ্টিতে ফিরে তাকায়। গুনগুনের টলমল করা চোখ দুটোতে শুধু আশ্বাস দেওয়ার প্রয়াসই নেই, বরং আশ্বাস চাওয়ারও যেন আকুতি রয়েছে। অগ্নির মতো জ্বলতে থাকা প্রণয়ের চোখ দুটো হঠাৎ করেই যেন শীতল হয়ে গেল। আনন্দে চোখে জড়ো হয়েছে কিছু অশ্রুকণা। ঠোঁটে মিষ্টি রোদের মতো ঝলমল করা এক টুকরো হাসি। কুলসুম হাসছে, ওর চোখেও পানি চলে এসেছে অদ্ভুত। ওসমান গনি এবং সুমনা বেগম গম্ভীর হয়ে তাকিয়ে আছেন শুধু। বাকি সবাই খুশি, সবার মুখে হাসি। মাসুদ নিজেও হাসছে। প্রাণপ্রিয় বন্ধুর সাথে শত্রু গুনগুনকে এক হতে দেখেও তার আনন্দ লাগছে। আচমকা সবকিছু ভুলে গিয়ে সবার সামনেই প্রণয় গুনগুনকে খুব শক্ত করে জড়িয়ে ধরল।